ঘড়িতে এখন ঠিক 4:43। গত মাসে এই 21 তারিখ ঠিক 4:43-এ আমার দিদি অ্যাপোলো নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কালকে থেকেই বাবাইকে বলছিলাম যে কত অদ্ভুত দুটো দিন। কালকে রাত 12টার পর বলছিলাম এই কথাটা। গত মাসে বাবাই এই সময়টা ঘরে এসেছিল। ও এই সময়টা তো বন্ধুর সাথে ল্যাপটপে খেলে। ঘরে এসেছিল, কিছু একটা বুঝতে পারছিলাম, কেমন একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। প্রথমে ওয়াশরুমে ঢুকলো, তারপরে ওয়াশরুম থেকে বের হলো কিছুক্ষণ পর। সেদিন আমি রিল করিনি, সেদিন আমি বসিনি ভিডিও করতে। কেন কি সেদিন কেন জানি না আমার এমনি মনটা ভালো লাগছিল না। সকালবেলা পুজো দিতে গিয়ে ধূপের কাঠিটা এই হাতের মধ্যে না কীভাবে পুরো ঢুকে গেছিল। মনটাও কেমন একটা ভার হয়েছিল, ভালো লাগছিল না খুব একটা। তো বাবাই যখন ওরকমভাবে ওয়াশরুমে ঢুকলো, আমার মা তো হসপিটালে ভর্তি ছিল, আইসিইউতে ছিল আমার মা। তখন আমি ভেবেছিলাম নিশ্চয়ই আমার মায়ের কিছু একটা হয়ে গেছে। তখনও শেষ অবধি আমি সেই সময়টাতেও আমি যে রামকে মানি, আমি যে আমার শিবকে মানি, সেই সময়টাতেও আমি শেষ অবধি প্রার্থনা করেছিলাম যে আমার মা আমার দিদিকে জীবনের ভিক্ষে দাও। কিন্তু ভাবিনি বাবাই ওয়াশরুম থেকে বেরিয়ে যখন টাওয়েলে হাত মুছছিল আর বলছিল মা মা বাবা ফোন করেছিল। আমি বারবারই একটা কথা তখন বলে যাচ্ছিলাম, কী হয়েছে বল না, কী হয়েছে, কিছু কি লুকোচ্ছিস আমার থেকে, কী হয়েছে আমাকে বল। তো সেই দিন বিবেকানন্দ হসপিটাল থেকে আমার মাকে আরএসভিতে আমার হাজব্যান্ড ট্রান্সফার করেছিল, কেননা মায়ের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিল। না সেদিন না, 18 তারিখ মাকে শিফট করে সেখানে। আর এটা তো 21 তারিখ ছিল। 18 তারিখে আমার দিদির কন্ডিশনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ক্রিটিক্যাল হয়েছিল। সেদিনে ফুসফুস আমার দিদি একটা কোলাপস করে যায়, হঠাৎ করে প্রেশার হাই হয়ে হঠাৎ করে জাম্প করে। তো সেদিন ভেবেছিলাম আমার মায়ের কিছু একটা হয়ে গেছে। তো শেষে বাবাই আমাকে বলল, মা বাবা ফোন করেছিল, তো মাসি এক্সপায়ার করে গেছে 4:43-এ। আমি সে সময়টাও না ঠিক বুঝতে পারিনি বাবাই কি বলল। পাশে এসে যখন বাবাই আমার কাছে টেনে নিল, আবার আস্তে করে বলল, বোঝালো, ভাবতেও পারছিলাম না যে জিনিসটা ঘটে গেছে। কেননা দিদির ফুসফুস কোলাপস হয়ে যাবার পরেও আমার দিদি আবার কথা বলেছে, আবার ঠিক হয়ে যাচ্ছিল আমার দিদি। সেদিন যেদিন আমার দিদি চলে গেল, মানে 21 তারিখ, গত 21 তারিখ 4:43-এ, সেদিন সকালবেলাও আমার দিদি বাড়িতে যেতে চেয়েছিল। আমার দিদি যখন চলে যায় যে সময়টা, তখন আমার জামাইবাবু আর দিদির ছেলে দিদির সামনে ছিল। সচরাচর আইসিইউতে কাউকে অ্যালাউ করে না ডক্টররা, কিন্তু দিদি ক্রিটিক্যাল অবস্থা দেখে ডক্টররা আমার জামাইবাবু আর দিদির ছেলেকে কল করেছিল। তারা সেখানে গিয়ে পৌঁছয় এবং দিদির যখন শেষ অবস্থা তখন তারা দিদির সামনেই ছিল। বড় অদ্ভুত ব্যাপার কি, দিদির পালস রেট পুরো 0 হয়ে আবার চলতে শুরু করেছিল।
এরকম দেখা যায় না। সে যেতে চাইছিল না, সে বারবার ঘরে ফিরতে চেয়েছিল, কিছুতেই সে যেতে চাইছিল না। পালস রেট 0 হয়ে আবার সেই পালস রেট নর্মালভাবে চলতে শুরু করেছিল আবার। কিন্তু শেষ অবধি সে আর লড়াইয়ে জিততে পারলো না। অনেক অনেক লাস্ট সেকেন্ড অবধি আমার দিদি লড়াই করেছে। শেষে ডক্টররা ইসিজি করে কনফার্ম হলো আমার দিদিটা আর নেই। তো মানুষ তো চলে যায়, আর আমরা যারা পড়ে থাকি আমাদের জীবনটা চলে। সেদিন একরকম সংবাদটা পাওয়ার পর আমার হাজব্যান্ড আরএসপি থেকে আমার মাকে দেখতে গেছিলো। আরএসপিতে প্রত্যেক দিনই যেতেন, সেখান থেকে অ্যাপোলোতে আমার হাজব্যান্ড দৌড়েছিল। আর খবরটা পাওয়ার পরে আমার যা চিৎকার, আমার যা আর্তনাদ, আর আজকেরটা, আজও কাঁদি। কালকেও ভীষণ দিদির জন্য মন খারাপ লাগছিল, তার আগের দিনও, কালকেও ভীষণ কেঁদেছি। একটাই কথা, দিদি তুই এত তাড়াতাড়ি চলে গেলি কেন? কি দিদি তো যেতে চায়নি, হঠাৎ করেই দিদির জীবনে অঘটনটা ঘটে গেল। মানুষের জীবন হঠাৎ করে যে চেঞ্জ হয়ে যায়, সেটা আমার দিদিকে না দেখলে বুঝতে পারতাম না, কিছুতেই বুঝতে পারতাম না। দিদি চলে যাওয়ার আগে, দুদিন আগে যে আমার সাথে ফোনে কথা হচ্ছিল, তখনও আমার দিদি সেই কথাই বলেছিল যে বল, তোর তো চিন্তাভাবনা মায়ের মতো, এরকম মায়ের মতো চিন্তা করিস কেন? যে রোজই সকাল হচ্ছে, এমন চিন্তা করিস কেন? আমি বাবা অনেক বছর বাঁচতে চাই, আমার ছেলেটা তো জাপানে, আমি অনেক জায়গা ঘুরে দেখতে চাই। ভগবান বোধহয় উপর থেকে হাসে এইসব কথাবার্তাগুলো শুনলে। কেন কি বলে না, মানুষ একরকমের ভাবে আর অন্যরকম হয়, ভগবান অন্য কিছু ঠিক করে দেয়। তার দুদিনের মাথাতেই দিদি সেরিব্রাল হয়ে গেল, বাঁ দিকটা পুরোপুরি বসে গেল দিদির। দিদি বলেছিল যে সেরিব্রাল হয়ে আমার বাঁ দিকটা বসে গেছে, সেটাও মেনে নিয়েছে, কিন্তু ক্যান্সারটা মেনে নিতে পারলাম না। দিদির ছেলে এই নভেম্বরের শেষের দিকে জাপানে আবার ফিরে যাচ্ছে, ওখানে পড়াশোনা করে, তো দিদির জন্যই ফিরে এসেছিল। দিদিদের অক্টোবর মাসে ঠিক ছিল যে সবাই মিলে জাপানে যাবে। এই তো আমার জামাইবাবুর কাগজপত্র সব রেডি হয়ে চলে এলে আমার জামাইবাবু এবার দিদি মানে তার ছেলের সাথে জাপানে যাবে। কালকেই আমার জামাইবাবুর সাথে কথা হচ্ছিল যে দেখ, তোর দিদি থাকলে পরে সবচেয়ে বেশি হই হুল্লোড় করে মাতিয়ে রাখতে এবারক্ষণ এই পুরো ঘরটা যে জাপানে যাচ্ছে বলে। কিন্তু তোর দিদিটাই আর যেতে পারলো না রে। কত শখ ছিল মানুষটার বাঁচার, কত শখ ছিল জাপানে যাওয়ার, এখানে ওখানে ঘোরার। অনেক কিছু অপূর্ণ থেকে গেল আমার দিদিটার, পারল না আমার দিদিটা। খালি বলতো যে বল, আমি সুস্থ হয়ে গেলে আবার যখন স্কুলে জয়েন করব, আমি প্রতিভার পদের পরীক্ষাটা দেব পোস্টের। আমি আর সেই অনিয়ম করব না, ঠিকমতো খাওয়া দাওয়া করব, এবার থেকে এক্সারসাইজ করব, আমি খুব ভালোভাবে চলবো নিয়ম মেনে, অত রাত জাগবো না। কিছুই তো হলো না, মানুষটা চলে গেল। 50 বছর বয়সে চলে গেল আমার দিদিটা। চলে গেল। আমি হয়তো আজকে বসতাম না তোমাদের সামনে, কিন্তু ওই যে 4:43 দিদিটা চলে গেল গত মাসে এই 21 তারিখ, আর আজকে 4:43। দিন আসে দিন যায়, সব কিছু পাল্টায়, কত ফারাক, তাই না? আর আজকে
আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক হলো। আমার হাজব্যান্ড শিলিগুড়ি গেছে তার মাকে নিয়ে, আজকে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিকটা হলো। কত কিছু চেঞ্জ হয়ে যায়। আমার বাবা 2018-র 1 সেপ্টেম্বর চলে গেছে। তার 4 বছরের মাথায় 4 বছর পূর্ণ হওয়ার পর 2023-এর 13ই জুন আমার দিদির সেরিব্রালটা হয়। 2024-এ আমার দিদি 21শে অক্টোবর চলে গেল। এবার আর 4 বছরের মধ্যে তো অনেক কিছু পাল্টে যাবে, প্রতিনিয়তই পাল্টাচ্ছে, তাই না? আমার একটাই কথা, আমি তো খুব ভগবানকে মানি, মানতাম, ভীষণ মানতাম। যখন এতই কষ্ট দিল, যখন নিয়েই নেবে আমার দিদিটাকে, সিএমআরআইয়ে যখন আমার দিদির সেই পুরো মাথার ওপরটা কেটে পুরো ব্লাড ক্লটটা বের করা হলো, পরে আবার 6 ইঞ্চি, তার 1.5 মাসের মধ্যেই 6 ইঞ্চি টিউমার আবার বেড়ে গেল, সেটা ধরা বলল বায়োপসি করে যে ক্যান্সার। আবার সেই পুরো যেখানটা কেটে ব্লাড ক্লটের ওখানটা বের করা হয়েছিল, সেখানটাই আবার কেটে অপারেশন করা হলো, আবার সেই টিউমারটা ছেঁচে বের করা হলো। তারপর এই মেডুলাতে অসংখ্য টিউমার, তারপর আবার টেলবোনে, হয়তো শেষের দিকে ফুসফুসে হয়েছিল আক্রান্ত, হতে পারে। সেই সময়টা তো আর দিদি দিল না, পড়েছে পুরো বডি আবার এমআরআই হবে, আবার পেপসিটি হবে, সেগুলো তো হলো না। তো ভগবান যখন নিয়েই নেবে তখন মানুষটাকে এত কষ্ট কেন দিল? ভীষণ কষ্ট পেল আমার দিদিটা। যাক, আমার বাবা চলে গেছে 2018 1 সেপ্টেম্বর শনিবার। আমি অনেক বছর কেন, প্রায় এখনও 11টা 20-তে আমার বাবা চলে গেছে রাত। আমি এখনও শনিবার 11টা 20 হলে ঘড়িটা দেখি। কত শনিবার, কত 11টা 20 চলে গেছে, কতভাবে চলে গেছে দিনগুলো। আর সেই দিন অন্যরকম ছিল। এরকমই কত সোমবার চলে যাবে। সেদিন সোমবার ছিল আমার দিদি যেদিন চলে গেল, 4:43। আর বা 21শে অক্টোবর বা 21 তারিখ, কত চলে যাবে না? তেমনই কত চলে যাবে আমার মা, যেমন চলে গেল 2 নভেম্বর সকাল 7:10। কত চলে যাবে, কত চলে যাবে, কত চলে যাবে। আমাদেরকে বাঁচতে হবে তার মধ্যে, আমাকেও তার মধ্যে বাঁচতে হবে, হাসতে হবে, কাজ করতে হবে, সবার সাথে কথা বলতে হবে, হাসতে হবে, সব কিছু করতে হবে, কাজ করতে হবে, রিল করতে হবে, বাবাইয়ের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আমি তো জানি না আমার ভবিষ্যতে কী লেখা আছে, আমি কেন, কেউ জানে না কার ভবিষ্যতে কী লেখা আছে। দিদি কি জানতো দিদির ভবিষ্যৎটা এত যন্ত্রণাদায়ক হবে? যে কোনো দিন কারোর ক্ষতি করেনি, কারোর জন্য কোনো খারাপ চিন্তা করেনি, কাউকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, সবসময় খুব হাসি খুশি ছিল। সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেছে ছোটোবেলা থেকে। ছোটোবেলায় বাবাও ভালোবাসতো না, খারাপভাবে কথা বলতো খুব। বাবা সেদিন থেকে ভালোবাসলো যখন বাবা দেখলো, অনেক পরে যখন বাবা দেখলো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছে, আর আমি বাবার পছন্দের ছেলেকে ইগনোর করে আমার পছন্দের ছেলেকে বিয়ে করলাম, তখন থেকে বাবা
আমার প্রতি বিমুখ হয়ে দিদির প্রতি বেশি ঝুঁকলো। সেটা ভালোবাসা কিনা জানি না, আমাকে বাবা সাইড করে দিল। মানে বাবা আমাকে আর পছন্দ করতো না, সহ্য করতে পারতো না বাবা আমাকে, না আমাকে, না আমার হাজব্যান্ডকে, না আমার ছেলেকে। দিদিকে ভালোবাসতো কি না জানি না, কিন্তু সেটা দেখাতো। তো যাই হোক, এটা তো অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। চলে গেল দিদিটা। যাই হোক, আর কোনো কথা বেশি বলবো না। আজকে 21 তারিখ, গত 21 তারিখ দিদিটা চলে গেছে 4:43-এ। এই জন্যেই আমি বসলাম, দুটো কথা বললাম, আর কিছু না। তোমরা ভালো থেকো, ভালো থাকার অন্তত চেষ্টা করো। কেন পৃথিবীতে কখন কি ঘটে যায় মানুষের জীবনে, সেটা দিদিকে না দেখে, আমি যদি দিদিকে না দেখতাম বিশ্বাস করতাম না যে এরকম নিমেষের মধ্যে হট করে মানুষের জীবন পাল্টে যায়। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আমার পাশে থেকো, এটাই বলবো। কারণ কি মানুষের জীবন এভাবে পাল্টে গেলেও আমি জমে রয়েছি, আমার জীবন এভাবে হয়তো পাল্টাবে না। পাল্টালে ভালোই হতো, বা ভালো হবে। মানে আমি যদি ওভাবে চলে যেতে পারি। আজ আসছি, কেমন? তোমরা ভালো থেকো।